বিক্ষোভের মুখে পড়ে অবশেষে ঢাকা ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি। জানা গিয়েছে গোপনে অন্যত্র গিয়ে একটি নিরাপদ আশ্রয় নেবেন তিনি। একটি বিশেষ সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা, যদিও তিনি একটি ভাষণ রেকর্ড করে সম্প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। যত সময় গড়াচ্ছে ততই বাংলাদেশের পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হচ্ছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর দাবি, বাংলাদেশের সময় সোমবার বেলা 2:30 নাগাদ একটি সামরিক হেলিকপ্টারে করে গণভবন থেকে বেরিয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেখো অলরেডি যে খবর আমরা দেখতে পাচ্ছি বা যে খবর আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত আসছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল এজেন্সিস যারা ওখানে কাজ করছে ঢাকাতে, তারা সেই মারফত আমরা যেটা জানতে পারছি যে এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তৈরি করা হবে। কিছুক্ষণ আগেই বাংলাদেশের সেনা প্রধান সেটা জানিয়েছেন। আগামী 48 ঘন্টার মধ্যেই তিনি সর্বদল বৈঠক ডাকবেন বলে আহ ঘোষণা করেছেন, এবং তিনি পাশাপাশি পরিষ্কার জানিয়েছেন যে আহ হিংসা থেকে সরে আসতে হবে, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হবে। তবে যা পরিস্থিতি বা যেদিকে যাচ্ছে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা এখনো অব্দি কনফার্ম নয়। আওয়ামী লীগের তার কাছে যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায়, ধানমন্ডি সহ একাধিক জায়গা থেকে আমরা যা খবর পাচ্ছি, সেখানে আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, আক্রান্ত হয়েছে দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বাড়িও। আমরা তুমি যেটা যেমন বললে যে ইতিমধ্যেই হাসিনা দেশ ছেড়েছেন। হাসিনা দেশ ছেড়ে বাংলাদেশ ছেড়ে কোথায় গিয়েছেন সেটা একটা বড় প্রশ্ন। কিছু সূত্রে জানা যাচ্ছে যে তিনি তার চপার আগরতলায় ল্যান্ড করেছেন। আবার কিছু কিছু সূত্র দাবি করছে যে তিনি ঢাকা থেকে ডিরেক্ট দিল্লিতে আসছেন, এবং দিল্লি থেকে হয়তো তিনি সোজা লন্ডন উড়ে যাবেন। তবে এগুলো কোনোটাই কিন্তু কনফার্মেশন এখনো অব্দি কিছু নেই। সবটাই কিন্তু সূত্র মারফত আমাদের কাছে যা খবর আসছে সেটাই আমরা দর্শকদেরকে জানাতে পারছি। তার কারণ হচ্ছে যে পরিস্থিতি যত এগোচ্ছে, যত সময় যত বাড়ছে, ঢাকার রাজপথ কিন্তু এখন আন্দোলনকারীদের দখলে। আমরা জানি যে কিছুক্ষণ আগেই হাসিনা গণভবন ছাড়ার পরে গণভবনের দখল কিন্তু চলে গেছে হচ্ছে আন্দোলনকারীদের হাতে। ঢাকার রাস্তায় মুজিবুর রহমানের মূর্তি ভাঙতে দেখা গেছে, সেই ছবিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি। মোদ্দা কথা, বায়ান্দার যেদিকে বাংলাদেশের পরিস্থিতি যাচ্ছে, আরো একটা শ্রীলঙ্কার মতন পরিস্থিতি হতে চলেছে। আমরা জানি যে গত বছর আমরা শ্রীলঙ্কাতে ঠিক যে ছবিটা দেখেছিলাম, ঠিক সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি জায়গায়, প্রতিটি রাস্তায়, ইভেন ঢাকাতেও সেটা দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে তুমি যে কোটা আন্দোলনের কথা বললে, সেখানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তার একটা সমস্যা একটা সাময়িক সমাধান হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা জানি যে কুমিল্লা থেকে নতুন করে আন্দোলন শুরু হয়, এবং কুমিল্লা পরবর্তী সময় যত সময় গড়িয়েছে, যত দিন গড়িয়েছে, বাংলাদেশ গভর্নমেন্টের উপরে কিন্তু সেই চাপটা বেড়েছে। অভিষেক আমার থেকে হয়তো আরো ডিটেলস বলতে পারবে, কারণ অভিষেক সকাল থেকে বাংলাদেশ ডিল করেছে। অভিষেকের কাছে কি তথ্য আছে জানবার জন্য। অভিষেক, কি মনে হচ্ছে কোন পথে এখন বাংলাদেশ? অভিষেক, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? অভিষেক, শোনা যাচ্ছে?
সেটা কোনো টেকনিক্যাল কারণের জন্য মানে অভিষেকের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না, কিন্তু যেটা আমি বলছিলাম যে আমরা মানে গত কয়েকদিন ধরে যেভাবে পরিস্থিতি যেভাবে যে গতিপথে বাংলাদেশের গতিপথ খুব দ্রুত, এবং এই যে গত 72 ঘন্টার মধ্যে যেভাবে মানে শিফট হয়েছে, যেভাবে পলিটিক্যাল চেঞ্জেস হয়েছে, সেটা কিন্তু মানে ভীষণভাবেই আর কি মানে আন্তর্জাতিক মঞ্চেও কিন্তু একটা বড় প্রভাব পড়ছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ আমাদের পড়শি রাজ্য। বাংলাদেশের ওপর যদি কোনো রকম কিছু মানে কোনো রকম এই ধরনের অভ্যুত্থান হয়, সেটা কিন্তু দিল্লি মানে আমি যতদূর জানি বা যেটুকু সোর্স মারফত আমি খবর পাচ্ছি, তাদের কিন্তু দিল্লি গোটা পরিস্থিতির ওপরে ভীষণভাবে নজর রাখছে। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে মানে যদি তার কারণ হচ্ছে যে মানে দিন কয়েক আগেই যখন আমাদের দেশে নতুন সরকার তৈরি হয়, নরেন্দ্র মোদী যখন তৃতীয়বার প্রাইম মিনিস্টার হিসেবে শপথ নেন, হাসিনা এসেছিলেন, এবং বাংলাদেশের সঙ্গে কিন্তু সম্প্রতি দিল্লির কিন্তু মানে নদী চুক্তি নবীকরণ হয়েছে, এবং সেটাও কিন্তু একটা বড় মানে যদি অন্তর্বর্তী সরকার তৈরি হয় বাংলাদেশে, যেমনটি সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছেন, ফলত সেই ক্ষেত্রে চুক্তিগুলো কি হবে, ফলত কোন দিকে বাংলাদেশ যাবে, সেটাই কিন্তু আমাদের নজরে রাখতে হবে। একদমই তাই। এবং 2018 সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল তা বলা যেতে পারে যে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বৃহত্তর আন্দোলন, ছাত্র আন্দোলন। এবং 2018 পর 2024 আমি দেবযানীদের কাছে যাবো। দেবযানীদি আমাদের নিউজ এডিটর, আমাদের সঙ্গে আছেন। দেবযানী, তুমি কি এই আন্দোলনটাকে বলবে যে বৃহত্তর আন্দোলন স্বাধীনতার পর, এবং আন্দোলনের গতিপথ যেদিকে এগোচ্ছে সেই নিয়ে তুমি কি বলবে? বৃহত্তর আন্দোলন স্বাধীনতার পর ডেফিনেটলি, কারণ এই আকারে বাংলাদেশকে আমরা চিনি কেন বাংলাদেশ বারবার খবরের শিরোনামে উঠে এসেছে, যেভাবে মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন, আন্দোলন করেছেন, পাকিস্তানের থেকে বাংলাদেশ আলাদা হয়েছে, সেই কারণে কিন্তু বাংলাদেশের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে রচিত হয়েছে। কিন্তু আজকে যে পরিস্থিতি গোটা বাংলাদেশে তৈরি হয়েছে, আমি এক জায়গায় সুমন্ত্রদা বলছিলেন যে সরকার গঠন যদি হয়, আমি তাহলে এই জায়গাটা বলবো যে আর্মি চিফ কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে যে কটি রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে সর্বদলীয় বৈঠক করা হয়েছে, আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকার কিন্তু বাংলাদেশে গঠন হচ্ছে। এটা একটা কনফার্ম খবর, কারণ গোটা দেশের সঙ্গে গোটা বিশ্বের সঙ্গে আমরাও কিন্তু সেই দিকে তাকিয়েছিলাম যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। কারণ গত কিছুদিন ধরে যেভাবে বাংলাদেশ বারবার উত্তাল হয়েছে, বাংলাদেশে এতজন ছাত্র মারা গিয়েছেন, গত 24 ঘন্টার যদি আমরা ডেথ টোল দেখি, ভয়ঙ্কর একটা ডেথ টোল সামনে আসছে, বারবার মানুষ মারা যাচ্ছেন, সেই মৃতের সংখ্যা বাড়ছে, তাও কিন্তু একটা চিন্তার বিষয়। আর সেই জায়গা থেকে আজকে শেখ হাসিনা এবং তার বোন যেভাবে দেশ ছেড়ে বেরিয়ে গিয়েছেন, কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে আর্মির চপারে করে ওনারা বেরিয়েছেন। আর্মির চপার কিন্তু পশ্চিমবঙ্গের মাথার ওপর দিয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে ল্যান্ড করেনি, আসানসোল ক্রস করে গেছে। এই খবরও পাওয়া যাচ্ছে যে সম্ভবত তারা আজকে পৌঁছচ্ছেন, তারা আগরতলায় ত্রিপুরায় পৌঁছচ্ছেন, সেখান থেকে হয়তো ইউকে চলে যাবেন। এই ধরনের নানা খবর কিন্তু আসছে। পাশাপাশি আমি এই খবরও দেখছিলাম যে আসলে খবরগুলোও তো খুব স্পষ্ট করে পাওয়া যাচ্ছে না, কারণ যে ধরনের ইন্টারনেট পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে হয়ে রয়েছে, সেই কারণে আমরা সব খবর যে খুব সঠিকভাবে পাচ্ছি তাও নয়। কিন্তু একটা খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা শেখ হাসিনা রেজিগনেশন দিয়েছেন। এই কথা কিন্তু গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল। যেভাবে বিএনপি এবং তার পাশাপাশি জামাতের শক্তি বৃদ্ধি হয়েছে, স্পেশালি জামাতের যেভাবে শক্তি বৃদ্ধি হয়েছে, তারপর এই কথা বলা হচ্ছিল হয়তো বাংলাদেশে অন্য কোনো দল সরকার গঠন করবে, কিন্তু সেক্ষেত্রে আর্মি চিফ যেটা স্পষ্ট করে দিলেন যে সর্বদলীয় বৈঠক তিনি করেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন, আর তারপরে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হচ্ছে। আর যে কথাটি তিনি আজকে বারবার বললেন সাংবাদিক বৈঠকে, যা সত্যি এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন, তা হলো শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি বারবার অনুরোধ করলেন। বাংলাদেশের যে মানুষরা এই মুহূর্তে লড়াই করছেন, লড়াইয়ের মাঠে রয়েছেন, তাদেরকে তিনি বারবার অনুরোধ করলেন। এই কথাও তিনি স্পষ্ট করে বললেন যে যারা মারা গিয়েছেন এখনো পর্যন্ত, সেই বিষয়ে তদন্ত করা হবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি এও বললেন যে সাধারণ মানুষ যেন এই যে অন্তর্বর্তী সরকার তৈরি হচ্ছে তাদের পাশে দাঁড়ায়, তাদের কথা শোনে। আর যে পরিস্থিতি বাংলাদেশ, যে
গর্ব একটা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে আবার স্বাভাবিক করার জন্য তিনি কিন্তু বারবার আপিল করলেন, বললেন যে আমাদের পাশে দাঁড়ান, আমরা কিন্তু চাই দ্রুত বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে। এটা একটা খুব মানে অ্যাজ আ সাংবাদিক বলবো না, অ্যাজ আ মানুষ আমার কাছে এটা খুব একটা পজিটিভ বার্তা, কারণ এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো শান্তি ফিরিয়ে আনা। তারপরে নিশ্চয়ই আলোচনা চলবে। আমরা মানুষ হিসেবে কেউ কখনোই চাই না যে খুনোখুনি হোক, মানুষের প্রাণ যাক। তিনি এই কথা বলেছেন যে শান্তি ফিরিয়ে আসার একটা বার্তা দিয়েছেন। একটা প্রশ্ন উঠছে, তাহলে শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় থাকবেন, কোথায় পৌঁছবেন, সেই নিয়ে 2-3 রকম খবর কিন্তু প্রকাশ্যে আসছে। একটি খবর এও আসছে যে তিনি ইউকে চলে যাচ্ছেন, একটি খবর এও আসছে তিনি দিল্লি আসছেন, তিনি দিল্লিতে 2 দিন থাকবেন, তারপরে হয়তো ইউকে চলে যাবেন। এই খবরও পাওয়া গেল যে তিনি সম্ভবত বেলারুস চলে যাচ্ছেন। তো এই ধরনের নানা খবর আসছে, কিন্তু আর্মির চপারে করে তিনি দেশ ছেড়েছেন এই খবর কিন্তু কনফার্ম। তিনি বেরিয়ে যাওয়ার আগে কি রেজিগনেশন দিয়েছেন, এই নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু যত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়েছে, বিবিসির কথা যদি আমরা বলি, তারা জানিয়ে দেয় স্পষ্ট করে যে তিনি রেজিগনেশন দিয়েছেন। এছাড়াও বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলি রয়েছে তাদেরও অনেকেই এই দাবি করেছেন যে শেখ হাসিনা রেজিগনেশন দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আন্দোলন কোটা শব্দটিকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলন আজকে যে জায়গায় পৌঁছেছে তা কিন্তু চিন্তা বাড়িয়ে দিয়েছে অনেকেরই। শুধু বাংলাদেশ নয়, আমরা প্রতিবেশী দেশ, আমাদের সঙ্গে যেটা সুমন্ত্রদা বলছিলেন যে আমাদের সঙ্গে কিন্তু বাংলাদেশের যে তিস্তা চুক্তি সেটা অনেকটা এগিয়েছে, অনেকটা পজিটিভ মোডে এগিয়ে রয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক খুব ভালো, যতবার বৈঠক হয়েছে বাংলাদেশ সরকারের সাথে একটা ভালো বৈঠক হয়েছে। আমরা সবসময় বলি মানে কাঁটাতারের এপার আর ওপার, আমরাও যতটা বাঙালি তারাও ঠিক ততটাই বাঙালি। আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবনযাত্রা, আমাদের সংস্কৃতি, আমাদের লেখাপড়া সবটাই এক। ফলে বাংলাদেশের জন্য কিন্তু আমাদেরও মন ততটাই কাঁদছে। আর আমরা কিন্তু দেখেছি যে ভারতবর্ষও কিন্তু বাংলাদেশের এই গোটা যে এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে তা নিয়ে কিন্তু ভারতবর্ষেও অনেকেই পথে নেমেছেন, ছাত্রদের সমর্থনে অনেকে পথে নেমেছেন। ফলে যে পরিস্থিতি যেটা তৈরি হয়ে রয়েছে সেটা কিন্তু ভারতের মানুষের মনেও কিন্তু চিন্তা বৃদ্ধি করছে। পাশাপাশি বাংলাদেশের প্রচুর মানুষ, এটা আমি উল্লেখ করব, আমার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল সেখানে বহু বাংলাদেশের মানুষ রয়েছেন। তাদের মধ্যে অনেকেই কিন্তু বাংলাদেশে থাকেন না এই মুহূর্তে, তারা অন্য দেশে থাকেন, কেউ লেখাপড়া করেন, কেউ চাকরি করেন। তারা কিন্তু অনেকে ওই মেসেঞ্জারে মেসেজ করে বলছেন যে একটু যদি বাংলাদেশ সম্পর্কে কিছু জানা যায়, কারণ যেহেতু বাংলাদেশে তারা যোগাযোগ করতে পারছেন না, ফলে তারাও তাদের পরিবারকে নিয়ে খুব চিন্তিত, উদ্বিগ্ন। সেক্ষেত্রে তারাও কিন্তু খবর পাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা আমার আপনজন কেমন আছে, এই খবর জানা মানুষের কাছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয়ে পড়ছে। ফলে সেই খবরগুলোও কিন্তু তারা পাওয়ার চেষ্টা করছেন। তো আমরা সবাই চাইবো বাংলাদেশে শান্তি ফিরে আসুক, এটা আমাদের প্রথম। একদমই তাই, একদমই তাই। আমি, অভিষেক, অদিতি, সুমন্ত্রদা, দর্শক দেখছেন, তারা সবাই একই কথা বলবেন যে বাংলাদেশে আগে শান্তি ফিরে আসুক। আমার মনে হয় বাকিটা আমি অভিষেকদের কাছে যাব। এবং এখন বর্তমানে যে পরিস্থিতি সেখানে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে নজর রাখলে দেখতে পাবো যে ঢাকায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, হাসিনার যে বাসভবন গণভবন সেখানে লাখো লাখো মানুষ দখল করেছে সেই গণভবন। তো এই বাংলাদেশের এখন উত্তাল পরিস্থিতি, সেখানে থেকে দাঁড়িয়ে সেনা প্রধানের বার্তা যে বাংলাদেশের আমরা প্রথমেই চাই যে বাংলাদেশের শান্তি ফিরে আসুক। বাংলার মানুষ এই রায়টাকে, এই জিনিসটাকে, সেনা প্রধানের যে দায়িত্ব নেওয়া এবং রাষ্ট্রের দায়িত্ব নেওয়া, সেটা কতটা অ্যাকসেপ্ট করতে পারবে এবং সত্যি কি বাংলাদেশ শান্তি ফিরবে? তোমার কি মনে হয় অভিষেক দা? টেকনিক্যাল কোনো কারণে আমি অভিষেকদার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি সেম প্রশ্ন যদি সুমন্ত্রদাকে করি, সুমন্ত্রদা তুমি কি বলবে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা খুব জটিল। তার কারণ হচ্ছে যে এটা একটা অনগোয়িং প্রসেস। তার কারণ হচ্ছে যেটা দেবযানীও মানে বলছিল, যেটা আমিও তোমার বললাম যে ব্যাপার, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাতে একটা গভর্নমেন্ট সরকারের
পতন হয়ে যাচ্ছে, সেটা মানে প্রথম দিকে মনে করা যেত যে সুপ্রিম কোর্টের রায়ের ফলে হয়তো বাংলাদেশে এ যাত্রায় হাসিনা সরকার মানে টিকে যাবে, কিন্তু পরবর্তী সময় যেটা দেখা গেল যে সেটা হচ্ছে যে কুমিল্লা থেকে নতুন করে যে আন্দোলনের সূচনা হলো, যে আন্দোলনের জেরে মানে হাসিনা সরকারের বাংলাদেশে মানে পতন হলো, এবং তার জন্য হাসিনাকে তোমার দেশ ছাড়তে হলো। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধরে নিচ্ছি যে সেনাপ্রধান যে আহ্বান করেছেন, সেনাপ্রধান বলছেন যে ভারত মানে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার হবে। অন্তর্বর্তী সরকারটা তৈরি করবে কে? সেই অন্তর্বর্তী সরকারটা তৈরি করতে গেলে তার মানে আওয়ামী লীগ পরবর্তী যে দল আছে তাকে দায়িত্ব নিতে হবে। আমরা জানি যে গত বাংলাদেশের নির্বাচনে অধিকাংশ বিরোধী দল তারা কিন্তু ভোট বয়কট করেছিল। অভিষেক মনে হয় কিছুটা বলতে চাইছে। অভিষেক, হ্যাঁ, আমার কি এবার কি কথাটা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, সরি, কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো হয়েছিল। আমার কাছে অদিতি খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে প্রশ্ন করেছে, সে কারণে আমি সুমন্ত্রদা আমি আপনাকে থামালাম একটুখানি। সেটা হচ্ছে আগামী মানে আজকে এত কিছু হলো, বাংলাদেশ এক প্রকার উত্তাল বলা যেতে পারে, তারপর আগামী দিনে কি হতে পারে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আগামী দিনে কি হতে পারে। একটা বিষয় যদি লক্ষ্য করে দেখো অদিতি বা সুমন্তদা, আপনি যদি দেখেন, যখন সুপ্রিম কোর্টে যখন রায়টা বেরোলো, তখন আমাদের মধ্যে অনেকেই ভেবেছিলাম, যারা আমরা এই দীর্ঘদিন ধরে বাংলাদেশটাকে নিয়ে চর্চায় রেখেছি বা আমরা বাংলাদেশের খবর টবর রাখছিলাম, আমরা ভেবেছিলাম যে হয়তো সমস্যার অনেকটা সমাধান হয়ে গেল, এবার হয়তো আন্দোলন হয়তো বন্ধ হয়ে যাবে, বা হয়তো যারা আন্দোলন করছেন তারা হয়তো নিজেদের দাবি যেহেতু ফিরে পেলেন, সে কারণে তারা হয়তো আন্দোলন বন্ধ করবেন। কিন্তু আমরা দেখলাম না, বিষয়টা সেটা নয়, বিষয়টা গেল অন্যদিকে। কোন দিকে গেল না, তাদের আরো 9 দফা দাবি ছিল, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে 2 দফা দাবি ছিল সেগুলো হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এবং সরকারের পরিবর্তন, সরকারের একদম পতন। সেই দাবিটার জন্য কিন্তু বিরাট ভাবে আবার উত্তাল হয়ে উঠলো। সুতরাং আজকে যে ঘটনাটা ঘটলো, এরপর আমি কিছু দেবযানীদির কথাটি আমি ওনার কথাটা সূত্র ধরে আমি একটা কথা বলবো। আমার সোশ্যাল মিডিয়া পুরো ছেয়ে গেছে বাংলাদেশের পোস্টে, এবং সেখানে আমি অনেকজনের পোস্ট দেখছিলাম, সেখানে বলছিল যে আমরা কোন রকম অন্তর্বর্তী সরকার চাই না, আমরা নতুন সরকার চাই। এরপর এইটা কিন্তু আমার মানে সাংবাদিক হিসাবে আমার খুব খোঁটা দিচ্ছে বিষয়টা। কারণ আবার কি তাহলে নতুন করে কোনো দাবি দাওয়া নিয়ে আন্দোলনকারীরা মাঠে নামবে, নাকি এখানেই শেষ করবে? এটা একটা বড় প্রশ্ন। না, এটা তো একটা বড় অভিষেক, এটা একটা কিন্তু বড় চ্যালেঞ্জ মানে এই মুহূর্তে। ডেফিনেটলি যে বার্তা আর্মির পক্ষ থেকে দেওয়া হয়েছে সর্বদলীয় বৈঠকের পরে, সেটা একটা পজিটিভ বার্তা যে আমরা শান্তি ফিরিয়ে আনতে চাইছি, যা যা সমস্যা রয়েছে তা নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা আলোচনা করতে চাই, যারা মারা গেছে তাই সেই মৃত্যুর তদন্ত হবে, যারা মারা গিয়েছেন তাদের হত্যার পেছনে কারা রয়েছে তাদের শাস্তি দেওয়া হবে, সবটাই বলা হয়েছে। কিন্তু যারা আন্দোলনকারী তারা কতটা সাড়া দেবেন এই অনুরোধে, তার উপর কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কতটা ঝামেলা মিটবে সেটা পুরোটাই কিন্তু নির্ভর করছে যে আন্দোলনকারীরা এখন কি চাইছেন বা আন্দোলনকারীরা কি বলছেন। যেটা অভিষেক বলছিলেন যে আমাদের যারা আমরা এই রাজ্যে বাস করি, আমাদের গোটা টাইমলাইন জুড়ে কিন্তু শুধু বাংলাদেশ সংক্রান্ত পোস্ট। আর আমি আরেকটা কথা উল্লেখ করতে চাইবো যে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখলাম, সেটা হলো আমরা অনেক ক্ষেত্রে মানে এই যে সোশ্যাল মিডিয়া কত পাওয়ারফুল, এটা আরেকবার উল্লেখ করতেই হয়। যে বাংলাদেশের প্রচুর খবর আমরা পাচ্ছিলাম না, তা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের প্রচুর পেজেস রয়েছে যেখানে প্রতি মুহূর্তের আপডেট দেওয়া হচ্ছে যে কোথায় কি পরিস্থিতি, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত খুঁটিনাটি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ফলে অভিষেক এই কথাটা ঠিকই বলছে যে এইটা যদি হয় মানে এখন পুরোটাই ডিপেন্ড করছে। আমি যদিও বলবো এই সবটাই কিন্তু মানে আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার ভিত্তিতে বা সোশ্যাল মিডিয়ার সবটা কিন্তু কনফার্ম খবর নয়। ফলে আমরা আমার মনে হয় তো দ্রুত আমাদের কিছু ভেবে ফেলা উচিত নয়, আমাদের অপেক্ষা করা উচিত যে আর্মির এই বার্তার পর যারা আন্দোলনকারী রয়েছেন তারা কি বলছেন, তাদের অফিসিয়াল বার্তা কি হবে, তারা পরবর্তী পদক্ষেপ কি ঠিক করছেন, সেটা আমার মনে হয় সেটার একটা অফিসিয়াল কনফার্মেশনের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। তারপরেই আমরা বুঝতে পারবো যে এই গোটা পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। আমি একটু সুমন্ত্রদার কাছে যাব।
সুমন্ত্রদা, আমরা যদি সংবাদ মাধ্যমের কথা বলি, তাহলে আমাদের বাংলার সংবাদ মাধ্যমগুলো কিন্তু মানে আমরা কিন্তু লাগাতার এই বিষয়ে খবর করে যাচ্ছে। আমার মনে হয় এমন কোনো সংবাদ মাধ্যম নেই যারা বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে খবর করছে না। তারা কিন্তু লাগাতার খবর করে যাচ্ছে। কারণ মানে আমরা যদি আমাদের প্ল্যাটফর্মের কথা বলি, আমাদের কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ রয়েছেন যারা আমাদের পেজে রয়েছেন, আমাদেরকে ফলো করেন। ফলে আমাদের অ্যাজ আ নিউজ এজেন্সি, অ্যাজ আ নিউজ অর্গানাইজেশন আমাদের কিন্তু একটা দায়িত্ব বর্তায় যে আমরা বাংলাদেশ নিয়ে ক্রমাগত আপডেট দিতে থাকি। কিন্তু সেই আপডেট কিন্তু কখনোই, কারণ যা হয় সোশ্যাল মিডিয়ায় প্রচুর খবর আসে, তার মধ্যে অনেক ভুয়ো খবরও থাকে। ফলে আমাদের দায়িত্ব আরো বেড়ে যায় যে আমরা এমন খবরই করি যেটা কনফার্ম খবর। সুমন্ত্রদা কি, সুমন্ত্রদার বহু বছরের অভিজ্ঞতা, সুমন্ত্রদা কি বলবেন এটা নিয়ে? এক্স্যাক্টলি দেবযানী, সেটা হচ্ছে যে মানে সেটা তার অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মানে এমন কিছু খবর না করাই উচিত যেখানে মানে কোনো রকম নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বা তার প্রভাব মানে কোনো আমাদের উপরে পড়তে পারে। তবে এইটুকু বলতে পারি, ধরো কিছু মানে সূত্র মারফত আমরা জানতে পারছি যে রাজ্য লাগোয়া বাংলাদেশের যে দুটি সীমান্ত, একটা হচ্ছে ফুলবাড়ি এবং একটি হচ্ছে পেট্রাপোল, সেখানে কিন্তু হাই অ্যালার্ট করা হয়েছে। কিছুক্ষণ আগেই সেটা করা হয়েছে। তার কারণ হচ্ছে যে মানে এই দুটি মানে সীমান্ত আমরা জানি যে বাংলাদেশ লাগোয়া আমাদের রাজ্যের সঙ্গে আছে এবং এই দুটিকেই কিন্তু হাই অ্যালার্ট করা হয়েছে। অভিষেক যেটা বলছিল যে নতুন করে কি দাবি, অভিষেকের কাছে আমার কাছে একটা প্রশ্ন আছে যে অভিষেক, নতুন করে যদি বাংলাদেশে ভোট হয় বা যদি ধরো মানে যদি আমি ধরে নিচ্ছি যে আগামী 48 ঘন্টায় সর্বদল বৈঠক থেকে যদি এই ইঙ্গিতটা উঠে আসে যে আমরা আবার নতুন করে ভোট হয়ে সরকার তৈরি করব, এক্ষেত্রে বাংলাদেশের এখন এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে কি নতুন করে কি কোনো নির্বাচনের দখল নিতে পারবে বাংলাদেশ? তোমার কি মনে হয়? সুমন্তদা, খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে ভোটের আপনি কথা বললেন ভোটের একটা বিষয় নিয়ে। তো ভোট হলেও হয়তো হতে পারে। দেবযানীদি যে কথাটাই বলছিলেন যে সর্বদলীয় বৈঠক হবে, তার পরবর্তীকালে সিদ্ধান্ত হবে। তো সেক্ষেত্রে যদি ভোট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থারও একটা চাপ পড়বে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কেন মনে করি? কারণ ভোট করার ক্ষেত্রে একই যদি দেখা যায় যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা যে খুব ভালো, এমনটা কিন্তু বলা যায় না। দ্বিতীয়ত, এই বিগত প্রায় 1 থেকে 1.5 মাস ধরে যে আন্দোলন চলেছে, সেখানে কিন্তু বিপুল অর্থ ক্ষতি হয়েছে বলে বিভিন্ন বাংলাদেশের সংবাদ মাধ্যম দাবি করেছে। তারপরে আবার যদি ভোট করা হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা প্রচুর টাকা ক্ষতি হবে, মানে প্রচুর টাকা ক্ষতি না, প্রচুর টাকা লাগবে বলে এটুকুই মনে করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই একটা বাংলাদেশের পুরোপুরি অর্থনৈতিক ব্যবস্থার উপর একটা চাপ তো পড়বেই, এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর চাপ পড়া মানেই কিন্তু সেখানকার যারা দেশের যে জনগণ আছে তাদের উপর কিন্তু একটা অন্যভাবে চাপ পড়বে বলে আমি মনে করছি। সুমন্তদা, আমি একটা কথা একটু উল্লেখ করতে চাইবো, সেটা হলো পরিস্থিতি এবার এই যে অর্থনীতি, মানে কোনো কারণে বোধহয় দেবযানীদের ভিডিও দেবযানীকে দেখা যাচ্ছে না। দেবযানীকে রিকোয়েস্ট করবো যে হ্যাঁ বলো দেবযানী। না, আমি একটু বাইরে রয়েছি আজকে। আমাদের সাংবাদিকদের জীবনে ছুটি কনফার্ম বলে তো কিছু হয় না। আজকে ছুটি ছিল একটা ব্যক্তিগত কাজের জন্য, কিন্তু এই খবরটা এত বড় হলো, এই পরিস্থিতি এমন দিকে এগোলো যে আমি এই মুহূর্তে বাইরে রয়েছি, আমি সেখান থেকে লাইভে এসছি। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে অর্থনীতি একটা বড় সমস্যা, যেটা অভিষেক বলছিল। মানে আর একটা কথা আমি একবার আগে থেকে বলে দিই, আমার এখানে নেটওয়ার্কের খুব ইস্যু রয়েছে, তো আমার মাঝে মাঝে আমাকে ভিডিও অফ করে থাকতে হচ্ছে অডিওতে, শুধুমাত্র জাস্ট বেটার ইন্টারনেটের জন্য। তো আমরা কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যে ইন্টারিম গভর্নমেন্টের কথা বলা হচ্ছে, এটা কিন্তু 2007 সালে যদি আমি খুব ভুল না করে থাকি, তখনও কিন্তু এরকম একটি গভর্নমেন্ট তৈরি হয়। আর তখন এরপর আবার এই গভর্নমেন্ট, ফলে এটাও একটা দেখার যে এই যে দুবার বাংলাদেশে এরকম ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হলো, এবার এই গভর্নমেন্ট কিভাবে চলে, এটা কিন্তু আমার মনে হয় আমরা সবাই সেই দিকে তাকিয়ে থাকবো, এটাও আমার মনে হয়। আর অর্থনীতি একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা সুমন্তদা বলছিলেন যে এই মুহূর্তে যদি ইলেকশন হয় তাহলে বাংলাদেশ কোন দিকে যাবে।
কিভাবে বাংলাদেশ সেই ধাক্কাটা সামলাবে, এটা একটা বড় প্রশ্ন। পাশাপাশি এটাও আমার মনে হয় সব দর্শকরা জানতে চাইছেন যে শেখ হাসিনা এখন কোথায় রয়েছেন, তিনি কোথায় গিয়ে নিজের নিরাপদ আশ্রয়ের জন্যে হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন তার বোনের সাথে, তিনি কোথায় পৌঁছচ্ছেন। আমার মনে হয় সুমন্তদা এই মুহূর্তে বোধহয় এই খবরের দিকেই সবার বেশি ঝোঁক রয়েছে, মানে এই খবরের মানে এই প্রশ্নের উত্তর জানার জন্য। কি বলবে? যদি প্রশ্নটা আরেকবার করে, আমি ঠিক ভালো শুনতে পাইনি। না, আমি বললাম যে আমার মনে হয় যে অর্থনীতিতে একটা মেজর সমস্যা রয়েছেই, পাশাপাশি 2007 সালে আমি খুব ভুল না করলে 2011 বা 2007 এর আগে যখন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়, আমি যদি ভুল না করে থাকি, আমার এক্সাক্ট টাইমটা মনে পড়ছে না, হ্যাঁ 2007 সালের 11ই জানুয়ারিতে বাংলাদেশে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল মইনু আহমেদের প্রত্যক্ষ তৎপরতায়। কিন্তু তারপর এটা কিন্তু সেকেন্ড বার এই গভর্নমেন্ট মানে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে। তো ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে দেশকে পরিচালনা করবে, কিভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সামাল দেবে, তা কিন্তু তার দিকে কিন্তু সবাই তাকিয়ে থাকবে। পাশাপাশি আমার মনে হয় এই মুহূর্তে মানুষের মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশি যাচ্ছে সেটা হলো শেখ হাসিনা কোথায় গেলেন নিরাপদ আশ্রয়ের খুঁজে, কোথায় পৌঁছলেন। আমার মনে হয় সুমন্তদা এই প্রশ্নের উত্তর বোধহয় সবচেয়ে বেশি মানে এই প্রশ্নের উত্তর জানার আগ্রহ বোধহয় এই মুহূর্তে মানুষের সবচেয়ে বেশি। অবশ্যই সবচেয়ে বেশি। তার কারণ হচ্ছে যে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে দেবযানী, সেটা হচ্ছে যে সেনাপ্রধান যখন প্রেস কনফারেন্স করতে আসে, তার অফিসিয়াল প্রেস কনফারেন্সের আগে কিন্তু তিনি তাদের দেশের বেশ কয়েকজন ইন্টেলেকচুয়ালস এর সাথে কথা বলেছেন, যেটা খুব মানে আনলাইক। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে দেশে যে সেনা তোমার নিজের শাসনের দখল নেয়, সেনা কিন্তু নিজের মতনই চলে, এবং সেনা কিন্তু সেক্ষেত্রে নিজের কায়দায় নিজের সিদ্ধান্তে চলে। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেনাপ্রধান ঢাকা ইউনিভার্সিটির বেশ কয়েকজন অধ্যাপক এবং বিভিন্ন তাদের বাংলাদেশ সমাজের বিভিন্ন বেশ কয়েকজন ইন্টেলেকচুয়ালস এর সঙ্গে কথা বলেছেন, এবং তিনি সংবাদ মাধ্যমের কাছে যখন এসছেন এবং সে যখন প্রেস কনফারেন্স করেছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে এই অন্তর্বর্তী সরকারটার কথা, এবং এই অন্তর্বর্তী সরকার তৈরি করার ক্ষেত্রে উনি প্রথমেই যেটা বলেছে যে হিংসা ছেড়ে আলোচনায় আসতে হবে, এবং আলোচনাই হচ্ছে একমাত্র জায়গা যেখানে সমাধান হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকার হবে, সেটা কিভাবে হবে, কে ফর্ম করবে, কার নেতৃত্বে হবে, এই সবটা জানার জন্য কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তার কারণ যে 48 ঘন্টা উনি সময় চেয়েছেন, তিনি সর্বদল বৈঠক করবেন, যে বৈঠকে আওয়ামী লীগ থাকবে কিনা এখনো শিওর নয় কেউ। তার কারণ হচ্ছে যেটা অভিষেকও বলছিল, যেটা আমিও বলার চেষ্টা করছিলাম, যে যদি আবার নতুন করে ভোট হয়, বা যদি অন্তর্বর্তী সরকার একটা কোনোভাবে চালাতে হয়, সেক্ষেত্রে কিন্তু যেখানে আমাদের দেখতে হবে যে তার কারণ হচ্ছে যে গত বাংলাদেশ ইলেকশনে কিন্তু বিএনপি ভোটে লড়াই করেনি, আওয়ামী লীগ সেটা তারা কিন্তু হাসিনা গভর্নমেন্টের দুর্নীতির অভিযোগ তুলে তারা কিন্তু ভোট বয়কট করেছিল। সেক্ষেত্রে এখানে বিএনপির ভূমিকা কি হবে, বা অন্য রাজনৈতিক যে দলগুলো আছে বাংলাদেশের, তারা কি ভূমিকা নেবে, কে এবং কিভাবে এই সরকারটা তৈরি হবে, এবং সেটা কতদিনের জন্য সরকার তৈরি হবে। তার কারণ হচ্ছে যে সেক্ষেত্রে কতটা তাদের সংখ্যাগরিষ্ঠতা কি হবে, তাদের বাংলাদেশ সাংসদে তাদের মেজরিটি প্রুফ করতে হবে। ফলে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে রয়েছে। এবং দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা, যদি আমি ভুল না করি, একটা ইন্টারন্যাশনাল প্রেশার কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের উপরে আছে, এবং এটা ইন্টারন্যাশনাল নজরও কিন্তু বাংলাদেশের উপরে আছে। তার কারণ হচ্ছে যে এই যে পুরো যে আন্দোলনটা, সেই আন্দোলনটা হওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার একটা জিনিস উল্লেখ করেছেন, যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন নয়, এই আন্দোলন জঙ্গিদের আন্দোলন, এবং এই আন্দোলনের পেছনে তিনি দায়ী করেছেন জামাতের উস্কানিকে। এবং কিছু কূটনৈতিক মহল থেকে যে দাবি করা হচ্ছে যে বাংলাদেশের এই আন্দোলনের পিছনে নাকি, আমি আবার বলছি যে নাকি, আই রিপিট নাকি, যে নাকি পাক মদত রয়েছে।
ফলে সেগুলো ইনভেস্টিগেশন সুমন্তদা, আমি এখানে একটু একটা কথা বলতে চাই, সেটা হলো যে শেখ হাসিনা একদিকে যখন যেমন দাবি করছেন যে এর পেছনে জামাতের মদত রয়েছে, বিএনপির মদত রয়েছে, পাশাপাশি কিন্তু যে ছাত্র আন্দোলন বাংলাদেশে শুরু হয় তারা কিন্তু বারবার একটা কথা বলেছেন, শেখ হাসিনা রাজাকার শব্দটি নিয়ে যে মন্তব্য করেন। আমরা যদি আন্দোলনের শুরুটা দেখি তাহলে কিন্তু এই যে যারা এই যে কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়, যেখানে বলা হয় যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন এই চাকরির কথা, তিনি শেখ হাসিনাকে বলেছিলেন, আমার মানে সে সম্পর্কে সবাই জানে, যেখানে শেখ হাসিনা বলেন যে যারা মুক্তিযোদ্ধাদের বাড়ির লোক তাদেরকে চাকরি না দিয়ে আমি কি রাজাকারদের পরিবারের লোকদেরকে চাকরি দেবো, এটা তিনি প্রেস কনফারেন্সে বলেন। আর তারপরই আস্তে আস্তে কিন্তু আন্দোলন এই একটা এই পরিস্থিতিতে পৌঁছয়। এই যে রাজাকার শব্দটির মানে যেটা রয়েছে, যে যখন ভারত পাকিস্তানের যখন বাংলাদেশ আলাদা হবে, যখন পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে, তখন যারা পাকিস্তানকে সমর্থন করছিলেন, মানে আমাদের মানে যদি গোদা বাংলায় বলি তাহলে দেশদ্রোহী, যারা দেশের বিরুদ্ধে কাজ করছেন তাদেরকে রাজাকার বলা হয়। এই স্টেটমেন্টের পরেই কিন্তু আন্দোলন এভাবে বড় হতে শুরু করে। সেক্ষেত্রে শেখ হাসিনা একটা দাবি করছেন, যারা আন্দোলন করছেন তারা একটা দাবি করছেন, দাবি পাল্টা দাবি কিন্তু রয়েছে, কিন্তু যে পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে তা কিন্তু ভয়াবহ জায়গায় পৌঁছেছে। আর সেই পরিস্থিতির দিকে যেটা সুমন্তদা বলছিলেন, যে এই যে পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে এই মুহূর্তে, তার দিকে কিন্তু গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে। আর ডেফিনেটলি বাংলাদেশ সরকারের উপর একটা চাপ তো আসবেই, কিন্তু সেই চাপ তারা কিভাবে কাটিয়ে উঠবেন সেটাও দেখবার। একবার আমি অদিতির কাছে যাব। অদিতি আমাদের সোশ্যাল মিডিয়া টিমে রয়েছেন। অদিতি, সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে সবচেয়ে বেশি কি চোখে পড়ছে? মানে বাংলাদেশ নিয়ে তো প্রচুর পোস্ট আমি দেখেছি, যে আমাদেরও দেশের অনেক অভিনেতা অভিনেত্রীরা বাংলাদেশ আন্দোলন নিয়ে বলছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তা কাম্য নয়। সবচেয়ে বেশি কি পড়ছে, মানে বেশি মানুষ কি বলছেন সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে? দেখো দেবযানীদি, সোশ্যাল মিডিয়া যদি আমি দেখি তাহলে দেখা যাবে যে মিশ্র প্রতিক্রিয়া আসছে মানুষের। কেউ কেউ বলছে যে বাংলাদেশের সরকার পড়ে যাচ্ছে, তার মানে ভালো হয়েছে, শেখ হাসিনা সরকারকে কেউ চায়নি, সেই অনুযায়ী সেরকম পোস্ট এসছে যেটা শেখ হাসিনা দেশত্যাগ করেছেন, সেটা একটা খারাপ দিক, এবং শেখ হাসিনার জন্যই কোটা সংস্কার এবং সমস্ত কিছু ছাত্র আন্দোলন এর বিরুদ্ধে একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি, এবং পরেও আমরা কিছু পোস্ট দেখতে পাচ্ছি। ইভেন আমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিলাম তখন দেখলাম যে কলকাতাতে মানুষের উচ্ছ্বাস যে বাংলাদেশের সরকার চলে গেছে এবং অন্তর্বর্তী সরকার স্থাপন করা হচ্ছে। সুতরাং বলা যেতে পারে যে মানুষ এখনো কিন্তু মানুষের কাছে, বেশিরভাগ মানুষের কাছে আমি বলবো যে আউটসাইড অফ বাংলাদেশ, তাদের কাছে কিন্তু পরিষ্কার নয় যে পুরো বিষয়টা কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোড় নিতে চলেছে। সুতরাং সেই হিসাবেই আমরা দেখতে পাচ্ছি যে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি সাধারণ জনগণের। এবং আমরা সম্প্রতি দেখতে পাবো যে স্বস্তিকা মুখোপাধ্যায় উনিও পোস্ট করেছেন যে বাংলাদেশের জন্য ওনার মন কাঁদছে, এরকম ভাবে পোস্ট করেছেন, এবং সেই এতগুলো মানুষ যে মারা গেছে তার দায় নেবে কি, সরকার নাকি অন্য কেউ? তো সেই সংক্রান্ত একটি পোস্ট করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, এবং আরো নানা এন্টারটেনমেন্টের তাবর মানুষজন যারা পোস্ট করেছেন বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশে এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে। পুরোটা মিলিয়ে এখন যদি আমি বলি তাহলে দেখা যাবে যে মিশ্র প্রতিক্রিয়া। দেবযানীদি, এই থেকে একটু প্রসঙ্গ আলাদা করে আমি তোমার কাছে একটা বিষয় জিজ্ঞেস করব, যে বাংলাদেশ আমাদের পড়শি দেশ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সবাই আমাদের পড়শি দেশ। সেই দিক থেকে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বলো, সামাজিক বলো, বা নানা রকমের ভিত্তিতে বলো, সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছিল। বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকার, তার প্রভাব কতটা আমাদের ভারতবর্ষে পড়বে? ইকোনমিক্যাল দিক থেকে আমি একটা কথা বলবো। আজকে এই গোটা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, আজকে নিউ দিল্লি থেকে একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। আমি অ্যাডভাইজারিটা পড়ে শোনাচ্ছি আমাদের দর্শকদের জন্য। ইতিমধ্যে হয়তো অনেকে জানেনও, আবার অনেকে জানেন না, যারা হয়তো এই মুহূর্তে জাস্ট এখনই জয়েন করেছেন আমাদেরকে, বা সকাল থেকে হয়তো নানা কাজের চাপে খবর ফলো করা হয়নি। আমি পড়ে দিচ্ছি, ফলে আমাকে ক্যামেরাটা অফ করতে হবে, নইলে আমি পড়তে পারবো না। সেখানে এই অ্যাডভাইজারিতে বলা হয়েছে, ইন ভিউ অফ অনগোয়িং ডেভেলপমেন্টস, Indian nationals are strongly advised against travelling to Bangladesh till further notice. All Indian nationals presently in Bangladesh are advised to exercise extreme caution, restrict their movements, remain in contact with the High Commission of India in Dhaka through their emergency phone numbers. Phone number gulo ki royeche? +880191
8838367 প্লাস 88019583836808 8+8 019374000591। এটা কে ইস্যু করেছে? এটা করেছে আমাদের দেশের সরকার। কি বলা হয়েছে সেখানে? স্পষ্ট করে বলা হয়েছে যে ভারতের যারা মানুষ রয়েছেন তারা এখন বাংলাদেশে যাবেন না। এই মুহূর্তে বাংলাদেশে ভারতের যে মানুষেরা রয়েছেন তারা সতর্ক থাকুন, বাড়ির ভেতরে থাকুন। যদি কোনো সমস্যা হয় তাহলে ঢাকাতে যে হাই কমিশনের অফিস রয়েছে তার সঙ্গে যোগাযোগ তারা করতে পারেন। 3টে ফোন নাম্বার দেওয়া হয়েছে। অ্যাডভাইজারি থেকে এটা স্পষ্ট যে ভারত সরকারও কিন্তু গোটা বিষয়ের উপর নজর রাখছেন, তারাও চিন্তিত। এই ধরনের এমার্জেন্সি পরিস্থিতিতে যেটা প্রথম হয় সেটা হলো যারা আমাদের দেশের কোনো কারণে দেবযানীদের সঙ্গে আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা যোগাযোগ করতে আমি পারছি না। আমি এই যে অদিতি তুমি যে প্রশ্নটা করলে, অভিষেক দাকে রাখি। অভিষেক দা, তুমি কি বলবে? এক্স্যাক্টলি আমি এই প্রশ্নটা নিয়ে বলছিলাম যে তোমার যে প্রশ্নটা সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 3টে বিষয় আমি উল্লেখ করবো। সেটা হচ্ছে প্রত্যেক বছর বিভিন্ন আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, প্রত্যেক বছর ভারত কয়েক লক্ষ কোটি টাকা বাংলাদেশে দেয়, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি হয়। এবং তৃতীয় যেটা সব থেকে বড় সেটা হচ্ছে তিস্তা চুক্তি। নতুন যে সরকার আসবে তার সঙ্গে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তার সাথে কিন্তু এই যে পুরো বিষয়টা হয় সেটা কিন্তু দুই দেশের একটা খুব সুসম্পর্ক থাকতে হয়, এটা জেনে রাখতে হবে। এবং এই যে দুই দেশের সুসম্পর্কের পরেই কিন্তু এই আমদানি রপ্তানি বা টাকা দেওয়া, মানে সাহায্য করা, আর্থিক সাহায্য করা, এগুলো হয়। এরপর দেখতে হবে যে যে সরকার আসছে সেই সরকার আগামী দিনে, অন্তর্বর্তী সরকার বা আগামী দিনে যে সরকার স্থায়ীভাবে সরকার গঠন করবে, তাদের সাথে ভারত সরকারের কতটা সুসম্পর্ক থাকে এবং তার উপরেই কিন্তু একটা নির্ভর করবে। এবং যদি প্রথম দিন থেকে দেখা যায়, ভারত সরকারও কিন্তু পুরো ঘটনার উপর নজর রেখে গেছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কয়েকদিন আগে তুমি জানবে একটা 21শে জুলাই সভা হলো, যেখানে প্রকাশ্য সভা থেকে আমি যদি তৃণমূল নেত্রী বলি মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন না, বাংলাদেশ থেকে যদি কেউ দরজা খটখট করে আমরা কিন্তু দরজা খুলে দেবো। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমি সেই বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছি না, কিন্তু এই যে কথাটার মধ্যে এটা কিন্তু একটা খুব বোঝার কথা। অন্য কোনো দেশে কিন্তু যদি এরকম হয়, যেহেতু আমাদের পড়শি দেশ সেটা তো একটা গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু এই কথাটা মমতা বলেননি। এবং প্রত্যেক বছর পুজোর সময় উপহার দেয়া নেয়া দু দেশের মধ্যে মমতা পাঠাতেন, ওখান থেকে হাসিনা পাঠাতেন। প্লাস কয়েকদিন আগে যখন আমাদের কেন্দ্রীয় সরকারের সরকার প্রতিষ্ঠা হলো, মোদী শপথ নিলেন, সেই সময় কিন্তু হাসিনা এসেছিলেন। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু বোঝা যায়, এবং তাদের কিন্তু মধ্যে দুজনের মধ্যে একটা একান্ত বৈঠকও হয়েছিল। তার মানে দেখা যাচ্ছে যে কতটা সুসম্পর্ক ছিল দু দেশের মধ্যে। সেই সম্পর্কটা আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারের সাথে কি সেই সুসম্পর্কটা থাকে, নাকি কতটা সেখান থেকে কিছুটা সরে আসে, এইটাই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেটা যে 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 প্রশ্নের উত্তর আমি আগামী দিন কিছুক্ষণ আগেই দিলাম, সেটা হচ্ছে সেটা বলবে সরকার গঠন হওয়ার পর বা আগামী দিনে কোন পথে যাচ্ছে বাংলাদেশ, তারপরেই কিন্তু এটা জানা যাবে। অদিতি? অভিষেক আমি কিছু একটা জাস্ট ইনফরমেশন অ্যাড করতে চাই। এই মুহূর্তে কয়েকটা আপডেট আমাদের কাছে ইনফরমেশন এসছে বাংলাদেশ নিয়ে, সে খবরগুলো আমার মনে হয় আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া উচিত। আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম যে শেখ হাসিনা সম্ভবত দিল্লিতে পৌঁছবেন, সেই খবর কিন্তু আবার আসছে যে শেখ হাসিনার যে এয়ারক্রাফট সেটা দিল্লির দিকে এগোচ্ছে। আর কিছুক্ষণ আগে যেটা জানা গিয়েছিল, যেটা আমি এর আগে জানিয়েছিলাম, যে পশ্চিমবঙ্গ ক্রস করে গেছে সেই এয়ারক্রাফট, আসানসোলের ওপর দিয়ে যাচ্ছিল, সম্ভবত দিল্লির দিকে শেখ হাসিনার এয়ারক্রাফট এগোচ্ছে। আচ্ছা, আরেকটা কথা আমি জানিয়ে দিই, যেটা সুমন্ত্রদা একটু আগে বলছিলেন, যে ভারত বাংলাদেশ বর্ডারে যে বিএসএফ এর ডিরেক্টর জেনারেল রয়েছেন তিনি পৌঁছে গিয়েছেন। সমস্ত যে বর্ডার এলাকা সেখানে কিন্তু হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের একটি নিউজ ওয়েবসাইট প্রথম আলো যেটা জানাচ্ছে তা হলো দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি সোমবার এক বার্তায় জানিয়েছেন যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তাদের একটি সুন্দর বৈঠক হয়েছে এবং সেনাবাহিনীর যিনি প্রধান তিনি জানিয়েছেন যে যে রাজনৈতিক দলগুলি রয়েছে বাংলাদেশে তারাও যেন সাধারণ মানুষের কাছে আবেদন জানান, বিশেষ করে আন্দোলনকারীদের কাছে আবেদন জানান যাতে মানুষ এই মুহূর্তে শান্ত থাকে। পাশাপাশি বিবিসি বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে যে আপডেট দেওয়া হয়েছে তা আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার সরে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ঢাকার ধানমন্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসভবনে হামলা করে ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার বিকেল 3:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে। সে সময় ভবনের প্রধান ফটক ভেঙে অসংখ্য মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন। এর কিছুক্ষণ পরে ভবনের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা গিয়েছে। এই দাবি কিন্তু বিবিসি বাংলা করছে। পাশাপাশি বাংলাদেশের হাতুড়ির ঘায়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। এটা লেটেস্ট আপডেট এখন আমাদের কাছে যা পৌঁছচ্ছে, আমরা এরপরেও লেটেস্ট আপডেট আমাদের কাছে যা থাকবে আমরা জানাতে থাকবো। আমার মনে হয় এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে গোটা বাংলাদেশে এই যে প্রথমে আমরা জানতে পারলাম যে শেখ হাসিনার যে বাসভবন সেখানে যে এই ধরনের ভাঙচুরের ঘটনা, মুজিবুর রহমানের মূর্তি ভাঙার ছবি কিন্তু আমরা দেখেছি, তা সত্যি মন ভেঙে দেয় অনেকেরই। কারণ মুজিবুর রহমানের যা ভূমিকা গোটা বাংলাদেশের জন্য তা সবাই জানেন। সেখান থেকে অনেকেরই কিন্তু মন খারাপ এই ছবি দেখে। ফলে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনো উত্তপ্ত। কারণ 3:30টার সময় যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আন্দোলনকারীরা ঢুকে পড়ে থাকেন, সেই আন্দোলনকারী কারা, তাদের পেছনে কার মদত রয়েছে তা নিশ্চয়ই দেখা হবে যাচাই করে। কারণ যা বলেছেন এই মুহূর্তে আমরা যে প্রেস কনফারেন্স শুনেছিলাম আর্মি চিফের, সেখানে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে এই ধরনের ঘটনা যারা এই ধরনের ঘটনার পেছনে যাদের মদত রয়েছে তাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে। ফলে এই মুহূর্তে সবার চোখ কিন্তু থাকছে বাংলাদেশের দিকে। শেখ হাসিনা দিল্লিতে পৌঁছন কিনা সেই দিকেও আমরা নজর রাখবো। যদিও বিভিন্ন সূত্র মারফত এই খবর জানা যাচ্ছে যে সম্ভবত শেখ হাসিনা আকাশপথে পশ্চিমবঙ্গের সীমানা তিনি পেরিয়ে গিয়েছেন, আসানসোল তিনি পেরিয়ে গিয়েছেন, সম্ভবত তিনি দিল্লিতে আসছেন, দিল্লিতে হয়তো থাকবেন দিন কয়েক, তারপর হয়তো অন্য কোথাও যাবেন। যদিও তা কনফার্মেশনের আমরা এখনো অপেক্ষায় রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে এটুকুই জানা যাচ্ছে। আমার মনে হয় আমরা এরপরেও এই ধরনের ডিসকাশনে আসবো, আমরা আলোচনা করব, কারণ সবার সাথে আমাদেরও নজর রয়েছে যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোয়। অদিতি। একদমই তাই। বাংলাদেশের এই পরিস্থিতি দেখে শুধুমাত্র একজন মানুষ হিসাবে আমরা আবেদন করতেই পারি যে বাংলাদেশে শান্তি ফিরুক, এবং এটাই আমরা চাইবো। বাংলাদেশের পুরনো সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের কাছে আমরা আবার ফিরে আসবো। আপাতত এই পর্যন্তই। নমস্কার। একটা খবর আমি আপডেট দিতে চাই, আমার মনে হয় এই ইনফরমেশনটা আমাদের অ্যাড করে দেওয়া উচিত অদিতি। এই নিশ্চয়ই ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তরফ amid a political crisis in Bangladesh, will former PM Sheikh Hasina be staying here in India? Former Foreign Secretary and ex-ambassador to Bangladesh, Harshvardhan Shringla, উনি কি বলেছেন আমি বলে দিই যে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে, সেখানে কি শেখ হাসিনা ভারতে থাকবেন এই বিষয়ে যিনি এক্স অ্যাম্বাসেডর রয়েছেন বাংলাদেশের হর্ষবর্ধন শ্রিংলা, তিনি কি বলছেন? উনি বলেছেন, it is difficult for me to say, keep in mind that Sheikh Hasina was here right from 1975 till about 1979 or so, when she went back to her country after the assassination of Sheikh Mujibur Rahman. Her father, India has never denied safe haven or asylum to those who have been in our neighborhood, but my own sense is that there are many other places that the PM may go. We cannot speculate at this point. তো উনি যেটা বলছেন যে এর আগে 1975-এর সময় 1975 থেকে till about 1979 শেখ হাসিনা এসেছিলেন এখানে, যখন তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় বাংলাদেশে। ভারত কখনোই তার পড়শি দেশের মানুষ যদি বিপদে পড়ে সবসময় সাহায্যের হাত বাড়ায়, ভারত কখনোই তাদেরকে ফিরিয়ে দেয় না। যদিও হয় যে শেখ হাসিনার কাছে এই মুহূর্তে আরো অন্যান্য বহু দেশে যাওয়ার অপশন খোলা রয়েছে। এই জন্য এই মুহূর্তে এই জল্পনা
করে তিনি যে ভারতেই আসবেন এটা কনফার্ম করা যাচ্ছে না, যদিও একটা চান্স রয়েছে যে হয়তো তিনি ভারতে আসবেন। এটা ভারতীয় সংবাদ সংস্থা এনআই তরফে বলা হয়েছে। আমরা শিওর, আমাদের কাছেও এনআই খবরটি মুহূর্তে পৌঁছে গিয়েছে। যারা খবর করি তারা এনআই অ্যাক্সেস মুহূর্তে আমরা এরপরে নানান আপডেট নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। খবর তখন আমি একদম শেষের দিকে চলে এসেছি এবং কতগুলো কমেন্টস এসছে আমাদের কাছে। সেই কমেন্টসে 2-3টে কমেন্টস জিজ্ঞেস করবো। শুভশ্রী রয় চৌধুরী লিখেছেন যে বাংলাদেশে দ্রুত শান্তি ফিরুক, আর রক্ত নয়। একদমই তাই, আমরা সকলেই সেটা চাইবো যে বাংলাদেশ দ্রুত শান্তি ফিরুক। এবং সৌভিক মজুমদার কোয়েশ্চেন করেছেন যে হাউ ডাজ দিস এফেক্ট ইন্ডিয়াস ন্যাশনাল সিকিউরিটি ইন্টারেস্ট। আমি নিরাপত্তার দিক থেকে আমি যদি দেখতে চাই তাহলে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন পরিস্থিতির জন্য ভারতে সেটা কতটা নিরাপত্তার দিক থেকে এফেক্ট করবে, তোমার কি মনে হয় সুমন্ত্রদা? আমি বলছিলাম অদিতি তোমাকে প্রথম থেকে, তার কারণ হচ্ছে যে দেখো, বাংলাদেশ এই মুহূর্তে ভারতের খুব একজন স্ট্র্যাটেজিক বন্ধু। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে হাসিনা যেমন মোদী সরকারের শপথে ভারতে এসেছিলেন, এসে যেমন ভারতের সাথে পাঠিয়েছিলেন, ঠিক তার কয়েকদিন বাদেই কিন্তু হাসিনা বেজিং সফর করেছিলেন। ফলে মানে এটা কিন্তু খুব দেখায় যে ভারত মানে হাসিনা কিন্তু ভারতকেও যেমন মানে পাশে চান, তেমনি চায়নাকেও তিনি পাশে চেয়েছিলেন। এখন এটাই হচ্ছে বিষয়, যেটা অভিষেক বলছিল না, যে কি হবে বা কিভাবে হবে, মানে কারা সরকার তৈরি করবে, সেনা সরকার তৈরি করবে না রাজনৈতিক দল সরকার তৈরি করবে, অন্তর্বর্তী শাসনের মানে ভার কার কাঁধে থাকবে, সেই কাঁধ বুঝেই কিন্তু মনে হয় আমার মানে সেই কারণেই দিল্লি গোটা পরিস্থিতির উপরে নজর রাখছে। তার কারণ হচ্ছে যে যেটা অভিষেক বলছিল যে ভারতের সাথে বাংলাদেশের একটা আর্থিক চুক্তি বা ধরো এই যে হৃদ্যতার সম্পর্ক, এটার পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে যে গত 5 বছরে ভারতের তরফ থেকে কিন্তু